দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে রাতের দীপ্ত সংবাদের সঙ্গে রয়েছে আমি রুবা হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। খালেদা জিয়াকে সুস্থ করতে আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা, সবার দোয়া চাইলেন মির্জা ফখরুল। ভোটার তালিকায় এখনো অন্তর্ভুক্ত হননি তারেক রহমান, তবে সুযোগ রয়েছে জানালেন ইসি সচিব। পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপের সাজা, হয়েছে অর্থদণ্ড। নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারি ক্রয় নীতিমালা ত্রুটিতে আসছে না সাফল্য, বলছে সিপিডি। খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে দেশি বিদেশি চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি। সোমবার রাজধানীর গুলশানে গণমাধ্যমকে এসব কথাই বলেছেন মির্জা ফখরুল। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে সোমবার বিএনপিতে যোগ দেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে অনুষ্ঠানে উঠে আসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রী। তার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন বিএনপি মহাসচিব। ডক্টর জাহিদ দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি এটা আপনাদের সামনে নিশ্চয়ই আজকে বলবেন। আমি শুধু এটুকু বলতে পারি যে তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। অনুষ্ঠানে দলটির নেতারা বলেন, জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে গণতান্ত্রিক ও অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি। একটা দল 2 বার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে, আমি ইতিহাসে এরকম কোনো উদাহরণ অন্য কোনো দেশে দেখি না। এইসব কারণে আমি বিএনপির প্রতি আকৃষ্ট এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আদর্শ। মেধাভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং অগ্রচিন্তার মানুষদেরকে নিয়েই বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ এবং রাজনীতি বিনির্মাণ করতে চাই। বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়া রেজা কিবরিয়া হবিগঞ্জ 1 আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেন। নবীগঞ্জ বাহুবল, সেখানে আমার কাজ করার একটা সুবিধা হবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তের খবর জানাতে চাই, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী জহুরুল মহসান। তিনি সবশেষ তথ্য নিয়ে যোগ দিয়েছেন। মহসান, বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা আপনি কি জেনেছেন? আর বিএনপির পক্ষ থেকে সবশেষ কোনো ব্রিফিংয়ের আপডেট জানানো হয়েছে কিনা তার স্বাস্থ্যের ব্যাপারে? রুবাই, বিএনপির পক্ষ থেকে এখন দুপুরের পর বা আজকে সারাদিনে এসে অফিসিয়ালি কোনো ব্রিফিং করা হয়নি। তবে আমরা দুপুরবেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট আহমেদ আজম খান তিনি এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে খালেদা জিয়ার বর্তমান অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তবে এরপরে বিএনপি থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ ওনার কোনো বক্তব্য ছাড়া কারো বক্তব্য যাতে আসলে ব্যবহার করা না হয়। তবে আমরা এখন রয়েছি রাজধানীর বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালের সামনে। এখানেই এর ভেতরে আসলে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং তার চিকিৎসা তার যে গত 23 নভেম্বর থেকে তিনি আসলে এখানে ভর্তি রয়েছেন এবং আমরা দেখেছি আজকে সারাদিন কিন্তু বিএনপির বিভিন্ন নেতাকর্মী খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে এখানে ভিড় করেছেন এবং এখন মধ্যরাতেও কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু বেশ নেতাকর্মীদের ভিড় রয়েছে এবং সারাদিনই আসলে এই ভিড় ছিল এবং যারাই আসছেন তারাই বারবার বলছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য সবাই দোয়া চেয়েছেন। এছাড়া আমরা
রাত 9টায় জানতে পেরেছি যে বিএনপি স্থায়ী কমিটির যে সদস্যরা রয়েছেন এবং লন্ডনে তারেক রহমানের সাথে তার সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যালয়ে আসলে একটি মিটিং হচ্ছে এবং সেই মিটিংয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও আসলে সেখানে আলোচনা হচ্ছে। পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে আসলে সেখানে আলোচনা হচ্ছে বলে আমরা জানিয়েছি। তবে সেখান থেকে এখনও কোনো অফিসিয়ালি কোনো বক্তব্য আসলে আমরা এখনও পাইনি। তবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কোন পর্যায়ে রয়েছে সে ব্যাপারেও কিন্তু আসলে সন্ধ্যার পরে একটি ব্রিফিং হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সেই ব্রিফিংটা আর হয়নি। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা যতটুকু জানা গিয়েছে তার চিকিৎসা চলছে এবং তার চিকিৎসা এবং তার সুস্থতার জন্য আসলে দোয়া চাওয়া হচ্ছে। এছাড়া আমরা দুপুরে জানতে পেরেছি যে চীন থেকে 5 জনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম আসলে এবার কেড়ে এসেছিলেন এবং এখানে এসে খালেদা জিয়ার যে মেডিকেল টিম রয়েছে তাদের সাথে এই চীনের চিকিৎসক টিম তারা আসলে বৈঠক করেছে এবং বৈঠকে তার চিকিৎসার উন্নয়ন ঘটানো বা সামনের পদক্ষেপগুলো কী হবে এই বিষয়ে কিন্তু আসলে কথা বলেছে। রুবায়েত, এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। জহিরুল মোহসান আমার সঙ্গে যোগ দিয়েছিলেন রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি, তবে কমিশন চাইলে তিনি ভোটার হয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। সোমবার সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন প্রবাসী ভোটার নিবন্ধনের সময় 1 সপ্তাহ বাড়িয়ে 25 ডিসেম্বর করা হয়েছে। ইসি সচিব জানান জাতীয় নির্বাচনের আগে নতুন জাতীয় পরিচয়পত্র তৈরি করা যাবে, তবে ভোটার বা বাবা মায়ের নামসহ 7 ধরনের তথ্য সংশোধন করা যাবে না। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান ভোটার তালিকা আইন অনুযায়ী নির্বাচন কমিশন যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে ভোটার হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত নিতে পারে। এটা আমার জানা মতে না, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। কমিশন সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ারটা কি হবে তখন স্যার? আইনগত আছে। আইনটা কি আমরা একটু জানতে চাই। আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিয়েন, মুখস্থ নাই আমার। আমি যে কেউ বলেছি এটা শুধুমাত্র আপনি একজনকে ব্যক্তিগতভাবে একজনকে চিহ্নিত করছেন, আপনি কেন একজনকে ব্যক্তিগত করছেন এটা আপনার ক্ষেত্রেও হতে পারে। গত 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার তালিকাভুক্ত হয়েছেন তারা আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন জানিয়ে ইসি সচিব বলেন ভোটের আগে ভোটারের নাম, বাবা মায়ের নাম, বয়স, ঠিকানা ও ছবি সহ 7 ধরনের তথ্য সংশোধন করা যাবে না, তবে মোবাইল ফোন নম্বর সহ কিছু তথ্য সংশোধনীতে কোনো বাধা নেই। এই মুহূর্তে যেগুলো করা যাবে সেগুলো হচ্ছে স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম, প্রতিবন্ধকতার ধরন, এই জিনিসগুলো, টেলিফোন নাম্বার। ইসি সচিব জানান সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এবার ভোটার তালিকায় 13.25 কোটি ভোটার তালিকাভুক্ত হয়েছে। গত 18 নভেম্বর তালিকা চূড়ান্ত করা হয়েছে। এখন ভোটের জন্য মুদ্রণের প্রস্তুতি চলছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো ধরনের আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। কোনো বাধা থাকলেও সেক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা হবে সরকারের পক্ষ থেকে, এমনটা তিনি নিশ্চিত করেছেন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল এসব তথ্যই জানিয়েছেন। এটা মা ছেলের সম্পর্ক, এখানে কোনো বেগম খালেদা জিয়ার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা বা এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো রকম চিন্তা আছে কিনা সেটা তো প্রিজাজ করার বা সেটার ব্যাপারে কমেন্ট করার আমার কাছে রুচিকর মনে হয় না। তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই, আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব, ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। পূর্বাচল নতুন শহর প্রকল্পের রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের 2 বছর, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 বছর এবং তাঁর বোন শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মামলার অপর 14 আসামিকে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সোমবার এমন রায় ঘোষণা করেছেন।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ তার পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ ওঠে। এক পর্যায়ে টিউলিপ সিদ্দিকের নামও আসে। দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর সমালোচনার মুখে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টারের পদ থেকে গত 14 জানুয়ারি পদত্যাগ করেন তিনি। এবার বাংলাদেশে শাস্তি হলো এই ব্রিটিশ এমপির। দুর্নীতি দমন কমিশন দুদক গত 13 জানুয়ারি মামলাটি দায়ের করে। অভিযোগে বলা হয়, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপির ক্ষমতা ব্যবহার করে মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেন। তিনজনই পূর্বাচলে 10 কাঠা করে প্লট বরাদ্দ পেয়েছেন। তবে এ মামলায় শুধু রেহানার প্লট পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। আজমিনা ও রাদওয়ানকে অন্য দুটি মামলায় আসামি করেছে দুদক। রায়ে শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছেন বিচারক। কারাদণ্ডের পাশাপাশি টিউলিপ সিদ্দিকীকে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও শেখ রেহানাকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। বাংলাদেশের জনগণের জন্য আমি মনে করি যে এটা মাইল ফলক রায়, যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায় তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি। তবে রায় নিয়ে সন্তুষ্ট নন দুদকের এই আইনজীবী। সাজা যাবজ্জীবন প্রার্থনা করেছিলাম আদালতের নিকট। আমরা এই সাজার বিষয়ে আমাদের কমিশনকে অবহিত করব। কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে। এই মামলার অন্য 14 আসামিকে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একমাত্র খুরশিদ আলম ছাড়া বাকিরা সবাই পলাতক। ফলে তাদের পক্ষে কোনো আইনজীবী মামলা লড়ার সুযোগ পাননি। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারি ক্রয় নীতিমালায় জবাবদিহিতার ঘাটতি এবং ত্রুটি রয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সোমবার গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, দরপত্র অনলাইনে জমা দেওয়ার সুবিধা থাকলেও পরবর্তী কার্যক্রম আগের পদ্ধতিতেই চলছে, ফলে অর্জিত হচ্ছে না কাঙ্ক্ষিত লক্ষ্য। দেশের জ্বালানি সংকট সমাধানের লক্ষ্যে সম্প্রতি পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট সংস্কারের উদ্যোগ নেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এর উদ্দেশ্য 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার শতকরা 20% এবং 2040 সালের মধ্যে 30% নবায়নযোগ্য উৎস থেকে পূরণ করা। নতুন নীতিমালার আওতায় অনেক প্রতিষ্ঠান দরপত্রে অংশগ্রহণ করে। তবে এই নীতিমালায় বেশ কিছু সমস্যা রয়েছে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সোমবার রাজধানীতে একটি গবেষণার ফল তুলে ধরে এই থিঙ্ক ট্যাঙ্ক। প্রকিউরমেন্টের ক্ষেত্রে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত রয়েছে, কিন্তু এখনো অনেক জায়গাতে এটার ইমপ্রুভমেন্টের প্রয়োজন রয়েছে। কাগজে কলমে হয়তো অনেক কিছু আগাচ্ছে, বাস্তবে আমরা কি পাচ্ছি, বাস্তবে কি আসলে এখান থেকে পাওয়ার জেনারেশন হচ্ছে কিনা, বাস্তবে কি এখানে প্রাইভেট সেক্টর ইন্টারেস্ট পাচ্ছে কিনা, বাস্তবে কি এটা একটা উইন উইন হচ্ছে কিনা। সমস্যা সমাধানের বিভিন্ন দিক তুলে ধরেন সিপিডির এই গবেষক। ডিজিটালাইজেশন প্রক্রিয়াটা দরকার। ইজিপি প্রক্রিয়াটা এখন যদিও ইজিপি আছে, কিন্তু পিছনের কাজগুলো সব ম্যানুয়ালি হচ্ছে। এই জায়গাগুলোকে মতিঝিল কমলাপুর মেট্রো রেল প্রকল্পের মেয়াদ 2027 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে প্রকল্প ব্যয় 754 কোটি টাকা কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সোমবার একনেক সভার পর তিনি সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন। পরিকল্পনা উপদেষ্টা জানান, জুলাই যোদ্ধাদের আবাসনের জন্য 2টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। দীর্ঘায়িত হচ্ছে মেট্রো রেলের কমলাপুর যাত্রা। 3 বছর সময় বাড়ছে এমআরটি মাস র্যাপিড ট্রানজিট লাইন 6 প্রকল্পের মেয়াদ। তবে ব্যয় কমছে প্রায় 750 কোটি টাকা। চুক্তি অনুযায়ী মেট্রো রেলের এই প্রকল্পের মেয়াদ থাকছে 2028 সাল পর্যন্ত। প্রকল্পটির 3য় সংশোধনীর পর এই প্রকল্পের মোট ব্যয় দাঁড়াচ্ছে প্রায় 32,718 কোটি টাকা। এমন 5টি প্রকল্পের সংশোধন অনুমোদন হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায়। লাইন 6 যেটা চলছে মেট্রো রেল, খরচগুলো মূল্যায়ন করে দেখেছি, নেগোশিয়েট করেছি ঠিকাদারদের সাথে, বিদেশি ঠিকাদারদের সাথে, এবং 700 কোটি টাকা কমিয়ে আনা সম্ভব হয়েছে। একনেক সভায় 2টি আবাসন প্রকল্প অনুমোদন দেয়া হয়। ঢাকার মিরপুর 9 নম্বর সেকশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কর্মক্ষমতা হারানোদের জন্য 1560টি ফ্ল্যাট নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1344 কোটি 41 লাখ টাকা। আর 24-এর শহীদ পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে 761 কোটি 16 লাখ টাকা। স্থায়ী বাসস্থান প্রদানের নিমিত্ত 1560টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ। পরেরটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 24-এ শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের নিমিত্ত 36 জুলাই নামের আবাসিক ফ্ল্যাট
ফ্ল্যাট নির্মাণ। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 17তম একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে 15,383 কোটি 51 লাখ টাকা ব্যয় সম্বলিত 17টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 9,451 কোটি 84 লাখ টাকা, প্রকল্প ঋণ 5,609 কোটি 70 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 379 কোটি 31 লাখ টাকা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। বিচার বিভাগের আলাদা সচিবালয়ের কার্যক্রম শুরু হলে বিচার বিভাগ মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে। এতে সুসংহত হবে আইনের শাসন ও গণতন্ত্র, এমনটাই বলছেন বিচার বিভাগ পৃথকীকরণ আন্দোলনের পুরোধা সাবেক জেলা জজ মাজদার হোসেন। আলাদা সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশকে স্বাগতও জানিয়েছেন আইনজীবীরা। 1995 সালে বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব মাজদার হোসেন বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাব থেকে মুক্ত করার দাবিতে মামলা করেন। 1999 সালে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার রায় দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের বিষয়টি সামনে আসে। এরই পরিপ্রেক্ষিতে রবিবার সুপ্রিম কোর্ট সচিবালয়ে অধ্যাদেশ 2025 অনুমোদন দেয় অন্তর্বর্তীকালীন সরকার। এর মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হলো বিচার বিভাগ। এই অধ্যাদেশের মাধ্যমে আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মনে করেন মামলার বাদী মাজদার হোসেন, যিনি বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী। আমি সরকারকে প্রথমেই বলেছি, ধন্যবাদ দিচ্ছি যে আমাদের জুডিশিয়াল সেপারেশন হয়েছে, যদিও পরিপূর্ণ নয়, তারপরেও আজকে অধ্যাদেশ হওয়াতে আমি খুবই আনন্দ বোধ করছি। প্রধান বিচারপতি যিনি, তার বলিষ্ঠ উদ্যোগ এবং ইচ্ছার কারণে, তার মোটিভেশনের কারণেই তিনি এটার পিছনে ছিলেন এবং এটা সরকারকে তিনি বোঝাতে সক্ষম হয়েছেন, যার কারণে আজকে এই আইনটা হয়েছে। সুপ্রিম কোর্ট এবং আইন মন্ত্রণালয়ের মধ্যকার যে দ্বৈত শাসন, তার একটা অবসান ঘটবে। কারণ আমাদের দেশে অনেক সময় আমরা আইন তৈরি করি যার প্রকৃতপক্ষে তার বাস্তবায়ন হয় না। আমাদের আজকে স্বতন্ত্র সচিবালয় সুপ্রিম কোর্ট একটা স্বতন্ত্রভাবে করলেই শুধুমাত্র হবে না, আমাদের এর সঙ্গে এটাকে প্রকৃত অর্থে কার্যকরী করার জন্য আমাদের আরও অনেক বিষয়গুলো আমাদের এর মধ্যে আনা জরুরি। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা একটি যুগান্তকারী ঘটনা বলে মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটা সোনালী সংযোজন হয়েছে। যদিও এই অধ্যাদেশ জারির সাথে সাথে আরও কিছু কাজ বাকি রয়েছে, এই সময়ে বিচার বিভাগের দায়িত্ব অনেক বেড়ে গেছে। এখন বিচারকদেরকে মনে রাখতে হবে যে জাতির একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা যে দায়িত্বটা পালন করছেন সেটা যাতে সবসময় জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে, ন্যায় বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে এবং জাতি যাতে ন্যায় বিচার প্রাপ্তির তাদের যে অধিকার সেটা যাতে সঠিকভাবে পায়। বিচার বিভাগের পৃথক সচিবালয়ের কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। 4 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নোটিশের পর আজ সোমবার থেকে তারা মাধ্যমিক শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়া বন্ধ ঘোষণা করেন। সহকারী শিক্ষক পদকে বিসিএস ক্যাডারভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশক 4 দফা দাবিতে ময়মনসিংহে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। 24 নভেম্বর থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষাও বন্ধ রেখেছেন এই শিক্ষকরা। সোমবার মাগুরা জুড়ে সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। 4 দফা দাবিতে ভোলার 7 উপজেলার 9টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরাও কর্মবিরতি পালন করছেন। নীলফামারীর 6 উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সারাদিন কর্মবিরতি পালন করেছেন। নানা জটিলতার পর আজ সোমবার থেকে শুরু হলো কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল। প্রথম দিন প্রবাল দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছে 3টি জাহাজ। কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজগুলো ছেড়ে গেছে। সোমবার সকাল 7টায় কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারোয়াউলিয়া ও কেয়ারি সিনবাদ জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। চলতি মৌসুমে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে প্রথম এই যাত্রায় রয়েছেন কমপক্ষে 1174 জন পর্যটক। এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারোয়াউলিয়া, কেয়ারি সিনবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামের 4টি জাহাজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌপথে চলাচলের অনুমতি নিয়েছে।
আগামী 31 জানুয়ারি টানা 2 মাস পর্যন্ত সেন্ট মার্টিনে ভ্রমণ ও রাত্রি যাপন করতে পারবেন। তবে দৈনিক 2000-এর বেশি পর্যটক এই প্রবাল দ্বীপটিতে যেতে পারবেন না। এছাড়া সেখানকার জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা 12টি নির্দেশনা মেনে চলতে হবে। অনেক ভালো লাগছে, 2 বছর অফ ছিল, দেন খুললো, এক্সাইটেড। এখানে অনেক ঢাকাঢাকি অনেক সমস্যা হচ্ছে। কেয়ারিসিন জাহাজটি তারা কাঁচা টিকিট, এই যে দেখা যাচ্ছে যে আমাদের কিউআর কোডযুক্ত যেটা টিকিট অনলাইন থেকে আসার কথা, সেই টিকিটের বাইরে ওনারা 3 জন পর্যটককে এই ধরনের টিকিট প্রোভাইড করা হয়েছে আর কি। তো সেই অভিযোগটা আমরা আমলে নেই, যেহেতু আমাদের এই ধরনের টিকিট বিক্রি করার কোনো প্রভিশন নাই। টানা 1 মাস জাহাজ চলাচল করতে না পারায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে ভ্রমণ সময়সীমা বাড়ানোর দাবি জাহাজ মালিকদের। যেহেতু ফেব্রুয়ারিতে রোজা এবং নির্বাচনের নির্বাচনের বিষয় আছে, সেজন্য ফেব্রুয়ারির পর থেকে সেন্ট মার্টিনের জাহাজ চলাচল বন্ধ থাকবে। দ্বীপের পরিবেশ রক্ষায় রাতে সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দে অনুষ্ঠান, বারবিকিউ পার্টি, কেয়া বনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও ক্রয় বিক্রয় এবং সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি পুরোপুরি নিষিদ্ধ। সেন্ট মার্টিনে পরিবেশ রক্ষার জন্য যে 12টি নির্দেশনা দেওয়া হচ্ছে, এটা মেনে চলার আমরা পর্যটকদের অনুরোধ জানাচ্ছি। সৈকতে মোটরসাইকেল, সি বাইক সহ মোটরযান চলাচল বন্ধ এবং নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহারও নিরুৎসাহিত করা হয়েছে। যাত্রার ক্ষেত্রে পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভয়াবহ ঘূর্ণিঝড়, বন্যা এবং ভূমিধসে বিপর্যস্ত এশিয়ার 4 দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। গত 1 সপ্তাহে এই 4টি দেশে প্রাণ গেছে 1000-এর বেশি মানুষের। এখনও নিখোঁজ বহু মানুষ। বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে বাধ্য হয়েছেন কয়েক লাখ বাসিন্দা। ক্রান্তীয় ঝড় ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করছে এশিয়ার বিভিন্ন দেশে। ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টি ও বন্যায় লণ্ডভণ্ড ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। ঘূর্ণিঝড় ডিটোয়ার প্রভাবে ইতিহাসের অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি শ্রীলঙ্কা। টানা বর্ষণের সৃষ্ট বন্যা ও ভূমিধসে দেশটিতে প্রাণ গেছে 334 জনের। এখনো নিখোঁজ অনেকে। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় 1.5 লাখ মানুষ। এই অবস্থায় প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়কে জরুরি অবস্থা জারি করেছেন। এছাড়া ভারতের তামিলনাড়ুতেও তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ডিটোয়া। সেখানে প্রাণহানির পাশাপাশি ক্ষতি হয়েছে 56 হেক্টর ফসলি জমির। মালাক্কা প্রণালীতে সৃষ্ট বিরল উষ্ণমণ্ডলীয় ঝড়ের প্রভাবে বিধ্বস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার 3 দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া। ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃত্যু 500 ছাড়িয়েছে, নিখোঁজ 4 শতাধিক। সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখে সুমাত্রা দ্বীপ। 1 সপ্তাহ পেরিয়ে গেলেও সুমাত্রায় বিপদসীমার উপর দিয়ে বইছে অধিকাংশ নদীর পানি। বিচ্ছিন্ন এলাকায় উদ্ধার কাজ ও ত্রাণ সহায়তা পাঠাতে যুদ্ধজাহাজ, হেলিকপ্টার ও বিমান মোতায়েন করেছে ইন্দোনেশিয়া সরকার। থাইল্যান্ডে বর্ষাজনিত বন্যায় দক্ষিণাঞ্চলে কমপক্ষে 176 জনের মৃত্যু হয়েছে। এটিকে গত 1 দশকের ভয়াবহতম বন্যা আখ্যা দিয়েছে থাই কর্তৃপক্ষ। ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে 38 লাখ মানুষ। এদিকে মালয়েশিয়া হতাহতের সংখ্যা কম হলেও বন্যায় ক্ষতিগ্রস্ত 15,000 পরিবার। আশ্রয় কেন্দ্রে যেতে হয়েছে প্রায় 80,000 মানুষকে। বিদ্যুৎ ও সুপেয় পানির সংযোগ না থাকায় দুর্ভোগ পৌঁছেছে চরমে। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জীবিত রয়েছেন, কিন্তু তাকে দেশ ছাড়তে চাপ দিচ্ছে দেশটির সরকার। এমনটাই দাবি করেছেন ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফের দলীয় সিনেটর খুররম জিসান। শনিবার ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেয়া সাক্ষাৎকারে জিসান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী জীবিত রয়েছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারে আটক আছেন, কিন্তু পাকিস্তান ছাড়তে বাধ্য করার কৌশল হিসেবে ইমরান খানকে কারাগারের ভেতরে নির্জন কক্ষে রাখা হয়েছে। ANI-কে তিনি বলেছেন প্রায় 1 মাস ধরে ইমরানকে একা রাখা হয়েছে এবং তাঁর পরিবার ও আইনজীবীদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। চলতি সপ্তাহে গুজব ছড়ায় ইমরান খানকে রাওয়ালপিন্ডির কারাগারে হত্যা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 11 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চললেও তা মানছে না
ইসরায়েল। যুদ্ধবিরতির পর থেকে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় অন্তত 357 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং 9 শতাধিক মানুষ আহত হয়েছে। এক বিবৃতিতে এই তথ্য সামনে এনেছে গাজা প্রশাসন। এতে বলা হচ্ছে, ইসরায়েলি হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। একই সঙ্গে ইসরায়েলি সেনারা নির্বিচারে 38 জনকে আটক এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত 591 বার তা লঙ্ঘন করেছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে প্রশাসন। লঙ্ঘনের এসব ঘটনার মধ্যে সাধারণ মানুষের দিকে সরাসরি গুলি করা, বাড়ি ও তাঁবুতে হামলা, বোমা বর্ষণ এবং ঘরবাড়ি ধ্বংসের মতো ঘটনার উল্লেখ রয়েছে। এবারে খেলার খবর জানাচ্ছি। 3 ম্যাচ সিরিজের শেষ টি20তে আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। প্রথম 2 ম্যাচ শেষে 1-1 সমতায় থাকায় এই ম্যাচটি অলিখিত ফাইনাল। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি20 সিরিজ এখন 1-1 ব্যবধানে সমতায়। তাই সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আর ফেব্রুয়ারিতে টি20 বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের শেষ ম্যাচ। এমন ম্যাচে বেশি নানা হিসাব নিকাশের জটিলতায় যেতে চায় না বাংলাদেশ। সিরিজ জিতে শেষটা ভালো করতে চায় টাইগাররা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের এমন ভাবনার কথা জানান বোলিং কোচ শন টেইট। বিশ্বকাপের জন্য নিজেদের টিম কন্ডিশন তৈরি, বিকল্প খেলোয়াড়দের পরোক্ষ করে দেখার শেষ সুযোগ ছিল এই সিরিজ। এমন ভাবনা থেকেই শামীম হোসেনকে বাদ দিয়ে প্রথম টি20 দলে নেওয়া হয় মাহিদুল ইসলামকে। তবে কোনো ম্যাচেই একাদশে সুযোগ পাননি তিনি। আর শেষ ম্যাচে দলে শামীমকে যুক্ত করা হয়েছে, স্কোয়াডে রাখা হয়েছে মাহিদুলকেও। বাংলাদেশের ক্রিকেটারদের পরের ব্যস্ততা বিপিএলকে ঘিরে। ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট শেষ হবে টি20 বিশ্বকাপের সপ্তাহ দুয়েক আগে। বিপিএল ও প্রস্তুতি ম্যাচ মিলিয়ে বিশ্বকাপের আগে প্রয়োজনীয় প্রস্তুতি হয়ে যাবে বলে মনে করেন টেইট। আমি চোটের শঙ্কা নিয়ে ভীত নই, এটা আমার নিয়ন্ত্রণে নেই। ভালো দিক হচ্ছে খেলোয়াড়েরা বিশ্বকাপের আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে। চোট যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে, এটা আমার নিয়ন্ত্রণে নেই। টি20 বিশ্বকাপের উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ দল। দিনের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সে গ্রুপ পর্বের ম্যাচ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। টানা 4 ম্যাচ জিতে এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে বাংলাদেশ রবিবার মাচা মরার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল চীনের। শক্তিতে অনেক এগিয়ে থাকা স্বাগতিকদের বিপক্ষে একমাত্র জয়ই ছিল চূড়ান্ত পর্বে ওঠার পথ। তবে চীনের কাছে 4-0 গোলে হেরে বাছাইয়ের অভিযান শেষ করেছে বাংলাদেশের কিশোররা। জুনিয়র বিশ্বকাপ হকিতে বাংলাদেশ অনূর্ধ্ব-21 দল দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে 3-3 গোলে ড্র করেছে। ভারতের তামিলনাড়ুতে 3 গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ আমিরুরের দুরন্ত নৈপুণ্যের ড্র নিয়ে মাঠ ছেড়েছে শক্তিশালী কোরিয়ার বিপক্ষে। আর ডিফেন্ডার আমিরুল ইসলামের আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাট্রিক করার পর এ ম্যাচেও হ্যাট্রিক করেছেন। পুল পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ মুখোমুখি হবে 2 বারের রানার্স আপ ফ্রান্সের বিপক্ষে। দর্শক, এরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। খালেদা জিয়াকে সুস্থ করতে আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা, সবার কাছে দোয়া চাইলেন মির্জা ফখরুল। ভোটার তালিকায় এখনও অন্তর্ভুক্ত হননি তারেক রহমান, তবে সুযোগ রয়েছে জানালেন ইসি সচিব। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপের সাজা, হয়েছে অর্থদণ্ড। নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারি ক্রয় নীতিমালার ত্রুটিতে আসছে না সাফল্য, বলছে সিপিডি। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।